বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 14ই জানুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 10ম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 10ম ক্লাস। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 160 ধারা থেকে। তো গতদিন আমরা পড়ছিলাম পুলিশ তদন্ত। একটা জিআর মামলার ক্ষেত্রে যখন দায়ের করে, মানে যখন জিআর মামলা তো আগে এজাহারের পরে এফআইআর রেকর্ড করে 154 ধারায় 54 ধারায় এফআইআর রেকর্ড করার পরে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত করতে পারে 156। এখন তদন্তের ক্ষেত্রে একজন পুলিশ কি কি করতে পারে আর কি কি পারে না, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে 160 থেকে 173। কত বলেন? 160 থেকে 173। আবার নন জিআর মামলার ক্ষেত্রে যখন জিডি হলো 155 ধারায়, থানায় গিয়ে যখন আপনি আমলযোগ্য অপরাধের তথ্য দিবেন, প্রথমত ওটা হবে হচ্ছে জিডি, পরবর্তীতে হবে নন জিআর মামলা। আর নন জিআর মামলার ক্ষেত্রে তদন্ত করতে পুলিশের অনুমতি নিতে হবে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই যে অনুমতি নিল, অনুমতিটা নেওয়া হয় 155(2) ধারায়। তো অনুমতি নেওয়ার পরে পুলিশের তদন্তের জিআর মামলায়ও যে ক্ষমতা, নন জিআর মামলায়ও কি সেই ক্ষমতা, অর্থাৎ 160 থেকে 173 ধারা বিধান অনুসরণ করবে। তো 63 না, 73ই। আচ্ছা, তো এছাড়া একটা বিষয় খেয়াল করবেন, আপনাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে, এটা যদি ভালোভাবে বুঝেন তাহলে আপনার লিখিত পরীক্ষার ওই অংশের প্রশ্ন হয়ে যাবে। পরীক্ষায় প্রশ্ন আসে যে তদন্তের ক্ষেত্রে, ফৌজদারি মামলা তদন্তের ক্ষেত্রে পুলিশ অপরিসীম ক্ষমতা ভোগ করে থাকে বা পুলিশ অসীম ক্ষমতা ভোগ করে থাকে, ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট বিধানের আলোকে আলোচনা করুন। তো সেই ক্ষেত্রেও আমার উত্তর ওই 154, 55, 56, তারপরে 160 থেকে 173। তো সর্বোপরি যারা ফৌজদারি প্র্যাকটিস করবেন, ফৌজদারি প্র্যাকটিস, তাদের জন্য এই 160 থেকে 173 ধারা পর্যন্ত ধারণা লাভ করা খুবই প্রয়োজনীয়। তো তার মধ্যে প্রথমে আমরা দেখবো 160, মোট আলোচনা করছে তো 160 থেকে 173। তো এখানে যেটা আমরা দেখতেছি যে পুলিশ কর্তৃক সাক্ষী তলব, সাক্ষীর জবানবন্দি গ্রহণ এবং উহার ব্যবহার সম্পর্কে আলোচনা করছে 160 থেকে 163। তো এর মধ্যে 160 ধারায় বলতেছে, প্রথমে চলে আসে 160 ধারা, তদন্তকারী পুলিশ কর্তৃক সাক্ষী তলব। তার আগে জেনে রাখবেন যে তদন্তকারী কর্মকর্তা বাংলায় বলে আর ইংরেজিতে বলে কি জানেন? আয়ো। আয়ো আয়োর অর্থ হলো ইনভেস্টিগেটিং অফিসার। ইনভেস্টিগেটিং অফিসার, অনেক বইতে বা অনেকে ইনভেস্টিগেশন অফিসার বলে, বাট অ্যাকচুয়ালি হবে কি ইনভেস্টিগেটিং অফিসার, আয়ো। তাহলে এই যে 160 থেকে 173 পর্যন্ত যে ক্ষমতা বলি, এইগুলো অ্যাকচুয়ালি কে প্রয়োগ করবে? কোন মামলার তদন্তকারী কর্মকর্তা। আর কোন মামলার তদন্তকারী কর্মকর্তাকে কি বলে? আয়ো বা ইনভেস্টিগেটিং অফিসার। তাহলে এখানে আয়ো সর্বপ্রথম যে ক্ষমতাটা প্রয়োগ করতে পারে কোন তদন্তকারী পুলিশ কর্তৃক সাক্ষী তলব। দেখেন একটু পড়ি যে ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 160 ধারায়, তদন্তকারী পুলিশ ঘটনার সাথে, এটা গোল দিবেন, পরিচিত যে কোনো ব্যক্তিকে গোল দিবেন লিখিত ভাবে, মানে যে অপরাধটা ঘটছে ওই ঘটনার সাথে কি ব্যক্তি? পরিচিত ব্যক্তিদের কিভাবে? লিখিত ভাবে তলব করতে পারে। ধরেন এক জায়গায় দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে, এখন মারামারি হওয়ার পর এক পক্ষ গিয়ে এফআইআর দায়ের করছে, এফআইআর এর সাথে সাথে তো পুলিশ তদন্ত করা শুরু করে দিছে। এখন তদন্তকারী কর্মকর্তা ওই মারামারির সময় ওই ঘটনা সম্পর্কে যারা যারা জানে তাদেরকে বলতে পারে যে আপনি লিখিত আকারে তলব করতে, যে আপনি থানায় এসেন, আপনার আমি জিজ্ঞাসাবাদ করব, কি কি জানেন আমারে বলে যান। তাহলে ঘটনা সম্পর্কে যারা যারা জানে তাদেরকে কিভাবে তলব করবে? লিখিত ভাবে। কত ধারায়? 160 ধারায়। তারপর দেখেন এই ধারায় যে ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করা হয় সে, আন্ডারলাইন করবেন, হাজির হতে বাধ্য। যারে সমন দিবে, এই লিখিত আকারে তলব মানে হলো সমন দিবে, বুঝছেন? পুলিশও ইচ্ছা করলে সমন দিতে পারে। লিখিত আকারে তলব মানে হলো তারে জানানো যে আপনি অমুক দিন অমুক জায়গায় আসবেন। সে যারে সমন দিল সে হাজির হতে বাধ্য, কিন্তু পুলিশ তাকে হাজির হতে, আন্ডারলাইন করবেন, বাধ্য করতে, বল প্রয়োগ করতে পারবে। এখন আপনার কাছে মনে হইতে পারে যে কন্ট্রাডিক্টরি হয়ে গেল নাকি, কথা পরস্পর বিরোধী। প্রথমে বললো হাজির হতে বাধ্য, আবার বলতেছে যে বল প্রয়োগ করতে বাধ্য করতে পারবে না। এখন বিষয়টা হলো যে হাজির হতে বাধ্য ঠিক আছে, কিন্তু আপনি মারধর করে তারে জোর করে আনতে পারবেন না, বুঝছেন?
যদি সে হাজির না হয় তাহলে তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন, কিন্তু তারে জোরপূর্বক আনা যাবে না। যদি কোনো ব্যক্তি তদন্তকারী কর্মকর্তার নিকট, এই যে আন্ডারলাইন করবেন, হাজির হতে ব্যর্থ হয়, তাহলে সে দণ্ডবিধির গোল দিবেন 174 ধারায় দণ্ডিত হতে পারে, যা আন্ডারলাইন করবেন 1 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে, বা জরিমানা সহ যা কত 500 টাকা পর্যন্ত হতে পারে। তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে তদন্তকারী কর্মকর্তা কোন সাক্ষীরে তলব করে 160 ধারায় কিভাবে লিখিতভাবে হাজির হতে বাধ্য, কিন্তু হাজির করতে জোরপূর্বক তারে টেনে হিস্ট্রে বা বল প্রয়োগ করে বাধ্য করা যাবে না। যদি সে হাজির না হয় তাহলে সে দণ্ডবিধির কত ধারা অপরাধ করেছে? 174 ধারায়। বুঝছেন? গতকাল আমরা পড়ছিলাম যে এই জায়গায় 174 ধারায় মামলা করবে ওই তদন্তকারী কর্মকর্তা বাদী হইয়া, নাইলে আমলে নিবে না। উনি যে আদালতে বলবে যে আমি তদন্তকারী কর্মকর্তা অমুক রে সমন দিছিলাম, অমুক আসে নাই, তো তার সে অপরাধ করছে কত ধারে? 174 ধারে। বুঝতে পারছেন? আর একটা জিনিস মনে রাখবেন, এই 160, 61 এই ধারাগুলো সিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। আর যদিও আমরা সিআর মামলা কি কি পড়ছি, পড়ছি না, এই জায়গায় কি পড়ি না এখনো? 200 ধারা সম্পর্কে ধারণা লাভ করছি না? ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলা করে সে মামলারই কি বলে? সিআর মামলা। তাহলে এই 160, 161, 173 এই ধারাগুলো প্রযোজ্য জিআর আর নন জিআর এর ক্ষেত্রে। কি বলেন? জিআর আর নন জিআর। সিআর মামলায় কিন্তু তদন্তকারী সাক্ষীর মানে তদন্তকারী কর্মকর্তা সাক্ষীর তলব 160 ধারায় করতে পারে না। আচ্ছা, আমরা চলে আসি 161 ধারা। তদন্তকারী পুলিশ কর্তৃক সাক্ষীর জবানবন্দি গ্রহণ। সাক্ষীর জবানবন্দি গ্রহণ মানে হলো ফৌজদারি কার্যবিধির 161 ধারায় তদন্তকারী পুলিশ কর্মকর্তা মামলার ঘটনার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ের সাথে পরিচিত ব্যক্তির গোল দিবেন মৌখিক জবানবন্দি গ্রহণ করতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে 161 ধারায় কি জবানবন্দি গ্রহণ করা হয়? মৌখিক। তার নিকট জিজ্ঞাসিত মামলা সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য। পুলিশ তারে যা যা জিজ্ঞেস করবে সকল প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য, কিন্তু যে প্রশ্নের জবাব উক্ত সাক্ষীকে, আন্ডারলাইন করবেন, ফৌজদারি অভিযোগে দণ্ড বা বাজেয়াপ্তির দিকে টেনে নিয়ে যেতে পারে, সে সকল প্রশ্নের উত্তর দিতে সাক্ষী বাধ্য নয়। মানে হলো এই জায়গায় 160, 160 ধারায় তো তলব করছে সাক্ষীরে, আসামিরে না, কিন্তু কাকে জানেন? সাক্ষীরে। এখন সাক্ষীরে প্রশ্ন করছে যে তুমি কি দেখছো অমুক হত্যা করছে কিনা? হ্যাঁ আমি দেখছি অমুক হত্যা করছে। কি দিয়ে হত্যা করছে? ছুরি দিয়ে হত্যা করছে। ছুরি কোন জায়গা পাইছে? বললো ছুরি আমি ধরাই দিছি, আমি তারে দিছি ধরে। তাহলে এই কথা যদি বলে তাহলে সে নিজেও কি হয়ে যায়? দোষী হয়ে যায়। তাহলে এই কথা বলা যাবে না, যে কথা বললে আমি সাক্ষী নিজেই অপরাধের সাথে জড়িয়ে যায়, এই ধরনের প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য না। বুঝতে পারছেন? এখন যদি বলেন যে স্যার পুলিশ দেখে তো ভয় পায়, বা পুলিশ যদি আমার মারটার দেয় এই হয়তো, বলে না, পুলিশের কাছে যাইয়া মারটার তো পরের কথা, কোন একজন সাধারণ ব্যক্তি সে যদি পুলিশের কাছে গিয়ে তার দোষ স্বীকার করে, তার বিরুদ্ধে মামলা হবে সঠিক, কিন্তু এটা ওই মামলায় সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। কারণ আমরা সাক্ষ্য আইনে পড়বো, সাক্ষ্য আইনের 25, 26 ধারায় বলা হয়েছে যে পুলিশের কাছে কোনো জবানবন্দি দিলে সাক্ষী যদি কোনো দোষ স্বীকার করে তার কোনো সাক্ষ্যগত মূল্য নেই। তাহলে আমরা এই জায়গায় মনে রাখবো যে 161 ধারায় পুলিশ তাহলে কার জবানবন্দি নেয়? আমরা অনেকে দ্বিধাহীন অবস্থায় থাকি, সামনে প্রশ্ন দিলেও পারবেন না। অনেকে ভাববেন যে জিজ্ঞেস করবো যে সাক্ষীর জবানবন্দি নেয় না আসামি, দেন পীযুষ আসে নাকি? পীযুষ আসছে? আসে নাই। পীযুষে আসুক, জিজ্ঞেস করবো যে 161 ধারায় কার জবানবন্দি নাই? হয় প্রথমে বলবে আসামি, আর যদি আসামি যদি নাও বলে, বলবে যে দুইজনেরই নাই, আসামিরও নাই সাক্ষীরও নাই। আসুক, দেখ লিটমাস টেস্ট হয়ে যাক, টেস্ট হয়ে যাবে আজকে। উনি যদি আসে, যদি বলে শুধু সাক্ষী, তাহলে মনে করবেন যে ওনার প্রিপারেশন ঠিক আছে, আসুক দেখেন আসে কিনা। তাহলে আমার মনে রাখতে হবে 161 ধারায় কার জবানবন্দি নাই? সাক্ষীর। এখন যদি মনে করেন ওই সাক্ষী যদি আসামি হওয়ার পসিবিলিটি আছে, হ্যাঁ পসিবিলিটি থাকতেই পারে, কিন্তু সে ওই ধরনের যে প্রশ্নের উত্তর দিলে সে আসামি হবে, এই ধরনের প্রশ্নের উত্তর দিতে সে কি না বাধ্য না। কিন্তু তদন্ত চলাকালে পুলিশ বা কোনো কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি, আন্ডারলাইন করবেন, সাক্ষীকে প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি দিবে না, এটা বলছে ধারা 163। মানে যে সাক্ষী সাক্ষ্য দিতে আসছে সেই সাক্ষীরে পুলিশ কোনো
প্রলোভন দিবে না, হুমকি দিবে না, বা কি দিবে না, প্রতিশ্রুতি দিবে না, এটা আছে কত ধারায়? 163 ধারায়। তাহলে আমরা 3টা ধারা সহজে শিখে ফেললাম। ঘটনার সাথে পরিচিত ব্যক্তির তলব করতেছে 160 ধারায় লিখিত আকারে, হাজির হতে বাধ্য, বাট তারে জোর করে আনা যাবে না। আসলে তারে জিজ্ঞাসাবাদ করবে 161 ধারায় মৌখিক ভাবে। সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য, তবে যে প্রশ্নের উত্তর দিলে নিজেই অপরাধী হতে পারে সেটা দিতে বাধ্য না। আর তারে প্রলোভন, হুমকি বা ভয় ভীতি দেখানো যাবে না। এটা কত? 163। এখন একটু চলে আসি, দেখেন তদন্তকারী পুলিশ কর্তৃক সাক্ষীর জবানবন্দি লিখিত ভাবে রেকর্ড করা। 161(3) ধারা অনুযায়ী পুলিশ সাক্ষীর জবানবন্দি বা বক্তব্য লিখিত আকারে লিপিবদ্ধ করতে পারে। আন্ডারলাইন করবেন, লিখিত আকারে লিপিবদ্ধ করতে পারে। একটু আগে যদি বলেন স্যার, একটু আগে বললেন মৌখিক ভাবে জবানবন্দি নিল, আবার লিখিত আকারে লিপিবদ্ধ করে অর্থ কি? অর্থাৎ ধরেন আমি তদন্তকারী কর্মকর্তা, আমি তানভীরকে জিজ্ঞাসা করতেছি যে কি কি ঘটছে বলেন, উনি তো মুখ দিয়ে বলতেছে, আমি সেটা কি লিখে নেব, এবং স্বাক্ষর রেকর্ডকারী তদন্তকারী কর্মকর্তা উক্ত বিবৃতিতে স্বাক্ষর করবে। আন্ডারলাইন করবেন, যিনি কর্মকর্তা তিনি কি করবে? স্বাক্ষর করবে, কিন্তু উক্ত লিখিত বক্তব্যে বিবৃতি প্রদানকারী সাক্ষী স্বাক্ষর করবে না। তাহলে 161-এ শুধু আইও স্বাক্ষর করতেছে, বাট যিনি বিবৃতি দিছে তিনি কিন্তু স্বাক্ষর করতেছে। 162-র 1 ধারায় বলা হয়েছে, তদন্তের সময় কোন ব্যক্তি কোন পুলিশ অফিসারের নিকট কোন বিবৃতি দিলে যদি তা লিখিতভাবে লিপিবদ্ধকৃত হয়, তাহলে আন্ডারলাইন করবেন, বিবৃতি দাতা উহাতে স্বাক্ষর করবে। 3টে স্টারদের। এখন কে স্বাক্ষর করবে নাকি করবে না, এই বিধানটা 161-তে বলে নাই, এই বিধানটা বলছে কততে? 162-তে। তাহলে 161-এর বিবৃতিতে যিনি বিবৃতি দিছে তিনি স্বাক্ষর করবে না। স্বাক্ষর করবে কে? তদন্তকারী কর্মকর্তা। এখন যদি আপনারে বলে যে সিআর মামলায় কি 161 ধারা বিবৃতি নেওয়া যায়? সিআর মামলায় রিমান্ড নাই, সিআর মামলায় চার্জশিট নাই, সিআর মামলায় 160 নাই, 161 নাই, সিআর মামলায় 164 সামনে পড়বো, এগুলা কিন্তু সিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। সিআর মামলা হলো যে মামলা সরাসরি কোথায় দায়ের করে? ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করে। তো তার মানে 161 ধারা বিবৃতিতে কে স্বাক্ষর করবে নাকি করবে না, এই কথাগুলো আছে কত ধারায়? 162 ধারায়। এখন আমরা চলে আসি যে 161 ধারার যে বিবৃতি, এটা কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না। এখানে পুরাতন বইয়ের সাথে একটু আপনাদের একটু ইয়া হবে, বাট পুরাতন বইতে ভালো লেখা আছে, সমস্যা নাই, যা যা বলি না মিললেও শুনেন মনোযোগ দিয়ে। পুলিশ কর্তৃক লিখিতভাবে লিপিবদ্ধকৃত বক্তব্যের ব্যবহার। 161(3) ধারায় পুলিশ কর্তৃক সাক্ষীর বক্তব্য লিখিতভাবে লিপিবদ্ধ করা হলে উক্ত বক্তব্য আন্ডারলাইন করবেন, কখন ব্যবহার করা যাবে এবং কখন ব্যবহার করা যাবে না, তা 162 ধারায় বলা হয়েছে। একটু বুঝতে হবে, শুনেন, আমরা এই বই পড়ে পড়ি, আগে আমি একটু বোঝাইনি। বলতেছে যে 161 ধারার যে বিবৃতি, এটা একটা মামলায় কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না। ধরেন একটু শুনেন, তার আগে আমরা একটু শুনি যে চার্জ গঠনের আগের পর্যন্ত যা যা আছে সবগুলো হলো অনুসন্ধান, মনে আছে? চার্জ গঠনের পরে কি? বিচার। চার্জ গঠনের পরে বিচার। আচ্ছা, তো 162 ধারায় বলতেছে যে 161 ধারা বিবৃতি কখন ব্যবহার করা যাবে বা কখন ব্যবহার করা যাবে না। 162 ধারায় বলতেছে যে 161 ধারা বিবৃতি অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না। 161 ধারা বিবৃতি কে নিছে? পুলিশ নিচ্ছে না? এখন 162 ধারায় বলতেছে যে 161 ধারা যে বিবৃতি ওই মামলার অনুসন্ধানেও ব্যবহার করা যাবে না, বিচারেও কি ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের মনে হয় না যে অনুসন্ধানে বিচারে যদি ব্যবহার করা না যায়, তাহলে 161 ধারা বিবৃতি রেকর্ড করে লাভ কি? এই ধরনের প্রশ্ন উত্থাপিত হয় না মনের মধ্যে, যেটা যদি অনুসন্ধান মানে চার্জ গঠনের আগেও ব্যবহার করা যাচ্ছে না, আবার কি চার্জ গঠনের পরে ব্যবহার করা যাচ্ছে না, তাহলে এই মামলায় 161 করে লাভ কি? এরকম একটা প্রশ্ন তো মনের মধ্যে আসে। হ্যাঁ আছে, লাভ আছে। লাভ আছে কিভাবে? যে প্রথমত এটা একটু ভেঙে যায়, সেটা হলো যে অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না, তবে অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে
যদি সেটা মৃত্যুকালীন ঘোষণা হয়। মৃত্যুকালীন ঘোষণা কি? কোন ব্যক্তি পুলিশের কাছে বলে গেছে যে অমুক আমার এমন মারা মারছে, আমি যে কোনো সময় মারা যেতে পারি, এবং পুলিশের কাছে বলার পরে সে মারা গেছে, বুঝছেন? তাহলে মারা গেলে সেটা কি হয়ে যাবে? মৃত্যুকালীন ঘোষণা। যদি মারা যায় তাহলে এটারে কি হিসেবে ব্যবহার করা যাবে? সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। কিন্তু যদি মারা না যায়, যদি মারা না যায় তাহলে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। বুঝতে পারছেন? আর একটা কথা বলছে, যদি আলামত উদ্ধার হয়, পুলিশের কাছে 161 এর বিবৃতি দেওয়ার পরে যদি সেই তথ্য অনুসারে আলামত উদ্ধার হয়, অর্থাৎ সাক্ষী বলছে যে অমুক অমুকরে মারছে আর লাশ অমুক জায়গা পুঁতে রাখছে, বা মারার পর অমুক জায়গায় নদীতে ভাসায় ফেলছে আর পিস্তলটা মাটির নিচে পুঁতে রাখছে, তাহলে তার এই তথ্য মতে যদি ওই পিস্তলটা উদ্ধার হয় তাহলে এতটুকু সাক্ষ্য হিসেবে কি গ্রহণযোগ্য। তাহলে আমি মনে রাখবো যে 161 এর বিবৃতি এটা অনুসন্ধানে বা বিচারে ব্যবহার করা যাবে না। তবে অনুসন্ধানে বা বিচারে ব্যবহার করা যাবে দুইটা ক্ষেত্রে। কয়টা ক্ষেত্রে? দুইটা। এক হলো মৃত্যুকালীন ঘোষণা, আর একটা হলো কি আলামত উদ্ধার। এই দুইটা ক্ষেত্রে অনুসন্ধানে বা বিচারে ব্যবহার করা যাবে। পর্ব পরে আগে আমার কথা শুনেন। তাহলে 161 অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না, বা ব্যতিক্রম দুইটা ক্ষেত্রে যাবে। এ হলো একটা। আর 161 অ্যাকচুয়ালি 161 যিনি দিল, মানে 161 দ্বারা যাবার জবানবন্দি গ্রহণ করলো, এই ব্যক্তিটা এক সময় ওই মামলায় এসে সাক্ষ্য দিতে আসবে আদালতে। ধরেন একজন ব্যক্তি মারা গেছে, হত্যা হয়েছে, এখন সাক্ষীরে জিজ্ঞেস করলো তদন্তকারী কর্মকর্তা যে হত্যা যখন হয়েছে আপনি কোথায় ছিলেন? আমি সামনে ছিলাম। কিভাবে হত্যা করছে? উনি বিস্তারিত 161 বলছে ওই সাক্ষী। তখন 161 বলার পর ওই মামলায় তো তদন্ত প্রতিবেদন জমা দিবে, চার্জ গঠন হবে, তারপরে বিচার শুরু হবে। তাহলে ওই সাক্ষী তো ওই কথাগুলো বলছে পুলিশের কাছে, কিন্তু ওই সাক্ষীকে একসময় আদালতেও কি আসতে হবে, আদালতে সাক্ষ্য দিতে আসতে হবে। এখন দেখা গেল সে 161 বলছে এক কথা, আবার আদালতে এসে যখন সাক্ষ্য দিতে আসে 161 বলতেছে যে যখন সে হত্যা করছে হত্যাকারীর গায়ে ছিল লাল রঙের শার্ট। আর সে আদালতে যখন সাক্ষ্য দিতে আসলো তখন আসামি পক্ষের আইনজীবী তখন তারা জেরা করলো, জেরার সময় সে বলে ফেলেছে যে গায়ে ছিল হলুদ রঙের শার্ট। বুঝতেন? তাহলে সে 161 বলছে এক কথা, আর সাক্ষ্য দিতে এসে জেরার সময় বলছে কি অন্য কথা। তাহলে তখন আসামি পক্ষের আইনজীবী বা প্রতিপক্ষের আইনজীবী বলতে পারে যে ইওর অনার, এই সাক্ষী হলো, এই সাক্ষীর বক্তব্য পরস্পর বিরোধী। সেই যে দেখেন 161 বলছে এক কথা, 160 আদালতে সাক্ষ্য দিতে এসে বললো কি আরেক কথা। তাহলে পূর্ববর্তী বক্তব্যের সাথে সাক্ষ্যের পরস্পর বিরোধিতা প্রমাণের জন্য জেরার সময় আসামি পক্ষের আইনজীবী 161 ব্যবহার করতে পারে। বুঝেন কিনা? কিন্তু সে যদি 161 বলছে এক কথা আর জেরার সময় এক কথা বলতো, মানে তারা খণ্ডানো যায় নাই, তাহলে আবার কিন্তু আসামি পক্ষের আইনজীবী 161 ব্যবহার করতে পারত। বুঝতে পারছেন? তাহলে আবার যারা বুঝতেছেন না তাদের জন্য বলি যে 161 তো রেকর্ড করে পুলিশ, আর ওই সাক্ষীকেই আবার একটা পর্যায়ে এসে আদালতে কাঠগড়ায় দাঁড়ায় কি দিতে হবে? সাক্ষ্য দিতে হবে। তা সাক্ষ্য দেওয়ার সময় প্রতিপক্ষের আইনজীবী এসে সাক্ষীরে কি করবে? জেরা করবে। জেরার সময় বলতেছে সে এক কথা, আর 161 বলছে আর এক কথা। তখন আসামি পক্ষের আইনজীবী বলতে পারে যে ওনার এই যে দেখেন এই 161 বলছে এই কথা, আর আমার সামনে এসে জেরায় বললো কি আর এক কথা। তার মানে সে কিসের অযোগ্য? বিশ্বাসের অযোগ্য। তাহলে আমরা মনে রাখবো যে 161 ধারার বিবৃতি অনুসন্ধানে বা বিচারে ব্যবহার করা যাবে না। তবে দুইটা ক্ষেত্রে ব্যবহার করা যাবে, মৃত্যুকালীন ঘোষণার একটা কি আলামত উদ্ধার। আর 161 ধারার বিবৃতি ওই সাক্ষী সাক্ষ্য প্রদানে এসে যে বক্তব্য, যে সাক্ষ্য দিল, জেরার সময় যদি 161 থেকে আলাদা কিছু বলে, সেই পরস্পর বিরোধিতা প্রমাণ করতে পারে আসামি পক্ষের আইনজীবী কত ধারায়? এই পরস্পর বিরোধিতা যে প্রমাণ করতে পারে এটা আবার বলছে সাক্ষ্য আইনের 145 ধারায়। 145 ধারায়। যাই হোক, আমরা একটু পড়ি দেখেন। আর এই যে 161 এর বিবৃতি কখন ব্যবহার করা যাবে, এত কথা বললাম, মৃত্যুকালীন ঘোষণা বা অন্যান্য যা আছে, আর কখন ব্যবহার করা যাবে না, সব কথাগুলো বলছে 162 ধারায়। লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে 161 ধারা বিবৃতি কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না। তাহলে 161 ধারা বিবৃতি কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না কত ধারায় বলছে? 162। বা 161 ধারা বিবৃতি কে স্বাক্ষর করবে কে করবে না এটাও বলছে কততে? 162। দেখেন
161 ধারায় সাক্ষীর 161 ধারায় যে সাক্ষীর বিবৃতি লিখিত আকারে লিপিবদ্ধ করা হয়েছে উক্ত সাক্ষীকে প্রসিকিউশন আন্ডারলাইন করবেন অনুসন্ধান বা বিচারের সময় তলব করলে অভিযুক্ত ব্যক্তির অনুরোধ ক্রমে আদালত এমন লিখিত বিবৃতি উল্লেখ করতে পারে। অভিযুক্ত ব্যক্তির অনুরোধ ক্রমে অভিযুক্ত ব্যক্তিকে আসামি আসামি যদি অনুরোধ করে তাহলে আদালত এমন লিখিত বিবৃতি উল্লেখ করতে পারে এবং অভিযুক্তকে লিখিত বিবৃতির একটি কপি সরবরাহের নির্দেশ দিতে পারে। অর্থাৎ আসামি যদি আদালতের কাছে চায় যে ওনার আমি 161 একটা কপি চাই আমাদের দেখানো হোক, তাহলে আসামি রে আদালত একটা 161 কপি দেওয়ার কি দিতে পারে, নির্দেশ দিতে পারে। এমন বিবৃতির কোন অংশ যথাযথভাবে প্রমাণিত হলে অভিযুক্ত সাক্ষ্য আইনের আন্ডারলাইন করবেন 145 ধারায় উল্লেখিত পদ্ধতিতে বা জেরার মাধ্যমে উক্ত সাক্ষীর বিরোধিতা করতে পারে। ওই যে একটু আগে বললাম কিসের মাধ্যমে, জেরার মাধ্যমে বিরোধিতা করবে। 161 ধারায় সাক্ষী যে বক্তব্য দিয়েছে, এই যে দেখেন আন্ডারলাইন করেন, 161 ধারায় যে বক্তব্য দিয়েছে উক্ত সাক্ষী বিচারে আন্ডারলাইন করবেন আদালতে যে সাক্ষ্য দিচ্ছে, মানে 161-তে যা বলছে আর চার্জ গঠনের পর সাক্ষ্য দিতে এসে যা বললো তা যদি 161 ধারায় প্রদত্ত সাক্ষ্য হতে ভিন্ন হয় বা আন্ডারলাইন করেন পরস্পর বিরোধী বা কন্ট্রাডিক্টরি হয়, তাহলে অভিযুক্ত পক্ষের আইনজীবী উক্ত সাক্ষীকে 161 ধারায় প্রদত্ত পূর্ববর্তী বক্তব্যের যে অংশটি পরস্পর বিরোধী সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন করতে পারে। আচ্ছা, এরপরে দেখেন অভিযুক্ত পক্ষ উক্ত বিবৃতির কোন অংশ 145 ধারায় জেরায় ব্যবহার করলে জেরায় সাক্ষী কর্তৃক প্রদত্ত কোনো বিষয় ব্যাখ্যা করার উদ্দেশ্যে প্রসিকিউশন পক্ষ সাক্ষীর পুনঃজবানবন্দি গ্রহণ করতে পারে। এখন ওই যে কথা বললাম যে ওই জায়গা বলছিল যে হলুদ লাল লাল শার্ট নাকি 161 বলছিল কি লাল শার্ট, আর জেরার সময় বলে ফেলছে কি হলুদ শার্ট। এখন আসামি পক্ষের আইনজীবী তো বলে গেল যে এই যে বিশ্বাসের অযোগ্য, কারণ আগের 161-এর সাথে এই কথার কোনো কি মিল নাই। এখন বাদী পক্ষের যিনি আইনজীবী তখন তিনি আদালতের কাছে এই বিষয়টা একটু মিলানোর জন্য ব্যাখ্যা দেওয়ার জন্য উনি বলতে পারে যে ওনার আমি সাক্ষীরে পুনঃজবানবন্দি নিতে চাই। তখন সে বলতে পারে যে ওনার লাল শার্টই ছিল কিন্তু লাল শার্টের নিচেই ছিল হলুদ গেঞ্জি, ঠিক আছে। এই ব্যাখ্যা দেওয়ার জন্য সে কিসের আবেদন করতে পারে, পুনঃজবানবন্দির আবেদন করতে পারে, এই কথা বললো। তাহলে সুতরাং এটা পরিষ্কার যে তদন্তের সময় তদন্তকারী কর্মকর্তার নিকট প্রদত্ত বিবৃতি রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন পক্ষ তার নিজের সাক্ষীর বিবৃতি সমর্থন বা বৈপরীত্য করতে ব্যবহার করতে পারে না। তদন্তের সময় তদন্তকারী কর্মকর্তার নিকট প্রদত্ত বিবৃতি সাক্ষ্য আইনের আন্ডারলাইন করবেন 145 ধারা উল্লেখিত পদ্ধতিতে বা জেরার মাধ্যমে শুধুমাত্র ডিফেন্স পক্ষ প্রসিকিউশন পক্ষের সাক্ষীর বিরোধিতা করতে ব্যবহার করতে পারে। অন্যদিকে অভিযুক্ত উক্ত সাক্ষীকে জেরা করলে শুধুমাত্র জেরায় প্রদত্ত বিবৃতি ব্যাখ্যা করার উদ্দেশ্যে রাষ্ট্রপক্ষ পুনঃজবানবন্দি গ্রহণ করতে পারে। কিন্তু 161-এর বিবৃতি যদি 145 ধারায় জেরা না করতো তাহলে কিন্তু আর পুনঃজবানবন্দির দরকার হতো না। বুঝছেন? এখানে একটা উদাহরণ আছে নতুন বইতে যা আছে অতটুকুই এনাফ, নতুন বই কিনতে যাবেন না। যা বলি মনোযোগ দিয়ে শুনেন। অতিরিক্ত দায়রা জজ বিচারের সময় 161 ধারায় আন্ডারলাইন করেন পিডব্লিউ 2 থেকে 4 কর্তৃক পুলিশের নিকট প্রদত্ত বিবৃতির ভিত্তিতে অভিযুক্ত আপিলকারীকে 302 এবং 34 ধারায় দণ্ডিত করেছিল। একটু বুঝেন, অতিরিক্ত দায়রা জজ বিচারের সময় মানে হত্যা মামলার বিচারের সময় 161 ধারায় পিডব্লিউ 2 থেকে 4, পিডব্লিউ মানে হলো প্রসিকিউশন উইটনেস, রাষ্ট্রপক্ষের সাক্ষীরে বলে পিডব্লিউ। তাহলে রাষ্ট্রপক্ষের সাক্ষী 2, 3, 4 এই তিনজন 161 বিবৃতি দিছিল। এই 161 বিবৃতির ভিত্তিতে বিচারের সময় আসামিদেরকে 302 এই ধারায় মানে ফাঁসি দিছে। 302 ধারায় কি দিছে, দণ্ডিত করছে। কিসের ভিত্তিতে? 161-এর ভিত্তিতে। 161 ধারায় প্রদত্ত বিবৃতি সত্য মনে হয় দায়রাজযুক্ত বিবৃতির ভিত্তিতে অভিযুক্ত আপিলকারীকে দণ্ডিত করে। আপিলে হাইকোর্ট বিভাগ মত প্রকাশ করে যে 161 ধারার বিবৃতি কোনো প্রকৃত সাক্ষ্য না। গতদিন আমি বুঝাইছিলাম যে মূল সাক্ষ্য প্রকৃত সাক্ষ্য, এজাহার কোন মূল সাক্ষ্য না, এফআইআর কোন মূল সাক্ষ্য না। ওই যে সালাদের উদাহরণ দিছিলাম মনে আছে? 161 কোন মূল সাক্ষ্য না, কিন্তু আদালত 161 এর উপর ভিত্তি করে কি দিয়ে দিছে, ফাঁসি দিয়ে দিছে। এবং বিচারে সংবাদদাতার বিবৃতি অন্য কোন সাক্ষীর সাক্ষ্য দ্বারা সমর্থিত না হয় উক্ত দণ্ড বাতিল। তখন আদালত বলছে যে 161-এ এই তিনজনের কথা মিলে, বাট অন্য কোন সাক্ষীদের তো সাক্ষ্য দিতে এসে এরকম কোনো কথা বলে নাই। সো এই সাজা
আপিলে গিয়ে কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। তাহলে এখানে যেটা মনে রাখতে হবে যে 161 কোনো মূল সাক্ষ্য না, এজাহারও কোনো মূল সাক্ষ্য না, আর শুধুমাত্র 161 এর উপর ভিত্তি করে কাউরে সাজা দেওয়া যাবে না। তবে দেখেন, যদিও 161 ধারায় পুলিশ মামলার তদন্তের সময় সাক্ষীর যে জবানবন্দি লিখিতভাবে লিপিবদ্ধ করে তার তদন্তাধীন কোন অপরাধ সম্পর্কে কোনো অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না। দেখছেন, অনুসন্ধান বা বিচারে কি প্রথমে বলছিলাম না, অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না, তবে নিম্নলিখিত ক্ষেত্রে এমন বিবৃতি অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে যদি সেটা আন্ডারলাইন করবে মৃত্যুকালীন ঘোষণা হয় সাক্ষ্য আইনের কত ধারা 32-1, আর উক্ত বক্তব্যের উপর ভিত্তি করে পুলিশ কোনো বিষয় উদ্ঘাটন করলে সাক্ষ্য আইনের কত ধারা 27, এটা হলো আলামত। তাহলে আপনাদের মাঝে অনেক জট বাঁধতে পারে মাথায়, আমি একটু জট ছাড়াই দিই। দেখেন, ঘটনা সম্পর্কে জানে এরকম কাউকে লিখিতভাবে নোটিশ দিল বা সমন দিল বা তলব করলো 160, সে হাজির হতে বাধ্য, কিন্তু তারে টেনে হিস্ট্রি আনা যাবে না। সে আসার পর মৌখিকভাবে তার বিবৃতি রেকর্ড করবে 161। সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য, কিন্তু যে প্রশ্নের উত্তর দিলে নিজেই দণ্ডিত হতে পারে এমন প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। 161 দ্বারা বিবৃতি কখন ব্যবহার করা যাবে, কখন যাবে না, 161 দ্বারা বিবৃতি কে কে স্বাক্ষর করবে, কে কে করবে না, এই সব কিছু বলছে কত 162-তে। প্রথমে বলছে যে 161 দ্বারা বিবৃতি তদন্ত অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না, তবে দুইটা ক্ষেত্রে ব্যবহার করা যাবে। একটা হলো মৃত্যুকালীন ঘোষণা, আর একটা হলো যদি কোনো আলামত উদ্ধার হয়, সাক্ষ্য আইনের 32 আর 27 ধারা। আর 161 দ্বারা বিবৃতি কোনো মূল সাক্ষ্য না, কি না, মূল সাক্ষ্য না। এরপরে 161 দ্বারা বিবৃতি সাথে ওই সাক্ষী পরবর্তীতে আদালতে এসে যে সাক্ষ্য দিবে, সে জেরার সময় যদি উল্টাপাল্টা কিছু বলে, তাহলে 161 দ্বারা বিবৃতির সাথে বর্তমান জেরার সময় যা বললো এটার পরস্পর বিরোধিতা প্রমাণ করতে পারে আসামি পক্ষের আইনজীবী সাক্ষ্য আইনের 145 ধারায়। এ হলো কথা। তাহলে 161 দ্বারা বিবৃতির সাথে আদালতে যে সাক্ষ্য দিলে এর পরস্পর বিরোধিতা জেরার সময় ব্যবহার করতে পারে আসামি পক্ষের আইনজীবী সাক্ষ্য আইনের কত ধারা 145। আর 161 দ্বারা বিবৃতিতে কে স্বাক্ষর করবে, তদন্তকারী কর্মকর্তা, কিন্তু যিনি সাক্ষ্য প্রদান করলেন তাকে কিন্তু স্বাক্ষর করানো যাবে না, আর যদি স্বাক্ষর করান তাহলে ওটা কিন্তু আইন বিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে। বুঝছেন? সো এখানে উদাহরণ 2 আমরা পড়তে যাব না। যদি কেউ প্রশ্ন না বুঝে থাকেন আমারে জিজ্ঞাসা করেন যে কোথায় বোঝেন নাই, মানে যতক্ষণ প্রশ্নটা না, মানে যা আমরা এতক্ষণ ধরে পড়লাম অনলাইন অফলাইনে যা আছে, খোলা মনে প্রশ্ন করেন, লজ্জা আর কিছু নাই, বলেন। লাস্টে কি বললেন, কে স্বাক্ষর করলে সেটা আইনত দণ্ডনীয় হবে? আচ্ছা, ধরেন আপনারে পুলিশ ডাকছে, আপনি একটা হত্যাকাণ্ড দেখছেন, এখন আপনি যা যা বলবেন পুলিশ 161 উনি লিখে নিচ্ছে এবং এখানে পুলিশই স্বাক্ষর করবে, আপনি স্বাক্ষর করবেন না। যদি আপনার দিয়ে স্বাক্ষর করা, এটা আইন বিরোধী হবে। বুঝতে পারছেন? আর কোনো প্রশ্ন? এই তানভীর সাহেব, 161 আসামির বক্তব্য রেকর্ড করে কখন? তদন্তের আগে না পরে? আসামির না। রাব্বি সাহেব বলেন, রাকিবুল ইসলাম বলেন। তদন্তের সময় পিজুসির আসা লাগে নাই, আপনারাই প্রক্সি দিয়ে দিয়েছেন পিজুসের। মিলন, 161 দ্বারাই আসামির বক্তব্য রেকর্ড করা যায়? সাক্ষী প্রথমত বলেই দিলাম 161 দ্বারাই আসামির বক্তব্য রেকর্ড করা যায় না। কার বক্তব্য রেকর্ড করবে? সাক্ষীর। আর যদি সে মুখ ফসকে বলেও ফেলে, মানে এটা বলতে সে বাধ্য না, আর যদি সে বলেও ফেলে সেটার 161 থাকবে না। বুঝছেন? কারণ পুলিশের এই সাক্ষ্যের কোনো সাক্ষ্যগত মূল্য নাই। আচ্ছা, তো বিগত বছর প্রশ্ন যদি আমরা পড়ি, দেখেন, তা কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর কোন ধারার অধীনে পুলিশ সাক্ষীকে পরীক্ষা করে? এখানে কিন্তু বলে নাই জবানবন্দি গ্রহণ করে, কি বলছে? পরীক্ষা করে। কত ধারায়?
161 ধারায়। তারপরে যদি দেখেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 161 ধারা অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা করতে পারেন কে পারেন? অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তা। 3 নম্বর প্রশ্নটা যদি একটু পড়ি দেখেন, এখানে আছে যে ক্রিমিনাল প্রসিডিওর কোড এর 161 ধারায় রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দিতে স্বাক্ষর করবেন কে? স্বাক্ষর রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা, আইও, নাকি ভাই? সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্ন যদি পড়ি যে ফৌজদারি কার্যবিধির 160 ধারার অধীন পুলিশ কোন সাক্ষীকে সাক্ষী হিসেবে তলব করলে যদি উক্ত ব্যক্তি হাজির হতে ব্যর্থ হয় তাহলে দণ্ডবিধির কত ধারায় দণ্ডিত হতে পারে? 174 ধারায়, নাকি? 4, 5, 6, 7, 8 এগুলো সবই গুরুত্বপূর্ণ, কষ্ট করে পড়ে ফেলবেন। বিশেষ করে 11 নম্বর প্রশ্নটা যদি পড়ি, ফৌজদারি কার্যবিধির 162 ধারায় উল্লিখিত বিধিনিষেধ প্রযোজ্য হবে না। মানে ওই যে 161 ধারা বিবৃতি কখন বিচার অনুসন্ধানে ব্যবহার করা যাবে? সাক্ষ্য আইনের কত? 32 এর আকার কত ধারা? 27 ধারা। তো এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলেন, আর না হলে আমরা সামনে আগাবো। 164। এই প্রভাস বলেন তো 163 ধারায় কি আছে? পড়ছি কিন্তু আমরা আজকেই পড়ছি। লুৎফর সাহেব, কারে দেওয়া যাবে না? আসামিরে যে সাক্ষ্য দিবে তাকে ভয় ভীতি প্রলোভন দেওয়া যাবে না, এটা বলছে কত? 163। কোন প্রশ্ন আছে কারো? লালন সাহেব, আমরা চলে আসি 164 ধারা, দোষ স্বীকারমূলক বক্তব্য রেকর্ড করা, রেকর্ডিং কনফেশনাল স্টেটমেন্ট। এক কথায় মনে রাখবেন, বিস্তারিত আলোচনায় না যাই, কোন ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করলে সেটাকে বলে কনফেশন। তাতে সে পুলিশের কাছে করুক, ম্যাজিস্ট্রেটের কাছে করুক, আর অন্য কারোর কাছে করুক। এখন কার কাছে করলে মূল্য আছে সেটা হলো পরের ব্যাপার, বাট কোন ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করলে কি বলে? কনফেশন। বুঝতে পারছেন? তাহলে কনফেশন ফৌজদারি কার্যবিধিতে কোনো সংজ্ঞা দেয় নাই, কিন্তু আমরা জানবো সাক্ষ্য আইনেও দেয় নাই। কিন্তু কনফেশনের সংজ্ঞা হলো কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করা। কারণ আমি যদি বলি যে তানভীর অমুকরে হত্যা করছে, এটা কনফেশন না। এটা কি সেটা পরের ব্যাপার, বাট এটা কি? কনফেশন না। কিন্তু আমি যদি বলি আমি অমুকরে হত্যা করছি, এটা কি? কনফেশন। তাহলে মনে রাখবেন, কোন ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করলে সেটা কি বলে? কনফেশন। কনফেশন হচ্ছে 3 প্রকার, প্রাথমিকভাবে 3 প্রকার। যদি ম্যাজিস্ট্রেটের কাছে করে তাহলে এটা বলে বিচারিক দোষ স্বীকার, জুডিশিয়াল কনফেশন। যদি ম্যাজিস্ট্রেট ছাড়া পৃথিবীর অন্য কারো কাছে করে তাহলে এটা বলে বিচার বহির্ভূত দোষ স্বীকার, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। আর একবার দোষ স্বীকার করার পরে যদি সেটা আবার দরখাস্ত দেয় যে আমার ভয় দেখায় রেকর্ড করা হয়েছিল, প্রত্যাহার চায়, তাহলে রিট্রাক্টেড কনফেশন বা প্রত্যাহারকৃত কনফেশন। না লিখলেও চলবে, যা শুনে যান। তাহলে কনফেশন যদি ম্যাজিস্ট্রেটের কাছে করে তাহলে বলে জুডিশিয়াল কনফেশন, ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কারো কাছে করলে কি বলে? এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। আর যদি একবার ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করার পরে আবার সে প্রত্যাহার চাইছে যে আমার ভয় দেখাই এটা রেকর্ড করছিল, তাহলে এটা বলে প্রত্যাহারিত দোষ স্বীকার বা রিট্রাক্টেড কনফেশন। তাহলে এই দোষ স্বীকার আমরা তাহলে কে স্বীকার করে বলেন তো? সাক্ষী নাকি আসামি? দোষটা করে কে? আসামি। তাহলে দোষ স্বীকার করবে কে? আসামি। এই দোষ স্বীকার ফৌজদারি কার্যবিধিতে রেকর্ড করা হয় 164 ধারায়। এখন 164 ধারায় যে শুধু দোষ স্বীকার রেকর্ড করা হয় ব্যাপারটা তা না। 161 ধারায় পুলিশ যা পারে, ম্যাজিস্ট্রেট 164 ধারায় সেইটুক তো পারেই, তার সাথে সাথে দোষ স্বীকারও রেকর্ড করতে পারে। যেরকম 161 ধারায় পুলিশ কি কি রেকর্ড করে? সাক্ষীর জবানবন্দি। 164 ধারায় ম্যাজিস্ট্রেটও সাক্ষীর জবানবন্দি রেকর্ড করতে পারে, এটা বলে স্টেটমেন্ট। সাক্ষীরটা তো পারেই, আর কি পারে? আসামিরটাও পারে। আসামিরটা রেকর্ড করলে সেটারে কি বলে? কনফেশন। তাহলে 164 ধারায়, এই রাব্বি সাহেব, 164 ধারায় কি কি রেকর্ড করে বলেন? আসামি রেকর্ড করে ম্যাজিস্ট্রেটের কথা, তাহলে আসামির কথা, আর কিছু পারে না রেকর্ড করতে? মিলন, 164 ধারায় ম্যাজিস্ট্রেট কি শুধু দোষ স্বীকারই রেকর্ড করতে পারে না আর কিছু পারে?
তানভীর সাহেব, 164 ধারায় ম্যাজিস্ট্রেট ওর দোষ স্বীকার রেকর্ড করতে পারে না আর কিছু পারে? আপনাদের সবাই দুধ চা আর ওই পাউরুটি পোড়া খাইতে হবে নাকি, নাহলে ঘুম ঘুম এসে যাচ্ছে। তাহলে 164 ধারায় দোষ স্বীকার তো পারেই, সাক্ষীর জবানবন্দিও রেকর্ড করতে পারে। এবং শুধু জবানবন্দি রেকর্ড করলে এটা বলে স্টেটমেন্ট, আর দোষ স্বীকার রেকর্ড করলে এটা বলে কনফেশন। একটু পড়ি দেখেন। বিবৃতি এবং দোষ স্বীকারোক্তি রেকর্ড করার ক্ষমতা 164। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 164 দ্বারা উল্লেখিত ম্যাজিস্ট্রেটগণ যে কোনো, এই যে গোল দিবেন, বিবৃতি, বিবৃতি, বিবৃতি দেয় হলো সাক্ষী, যে কোনো কি বিবৃতি বা দোষ স্বীকারোক্তি কনফেশন লিপিবদ্ধ করতে পারে। তাহলে বিবৃতিও লিপিবদ্ধ করতে পারে, আবার কি দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারে। দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পূর্বে ম্যাজিস্ট্রেট আন্ডারলাইন করবেন স্বীকারকারীকে অবশ্যই বুঝিয়ে দিবে যে তিনি স্বীকারোক্তি করতে বাধ্য নয়। যখন কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের কাছে এসে বলতেছে যে আমি দোষ স্বীকার করতে চাই, আমি অমুক অপরাধ করছি, তাহলে ম্যাজিস্ট্রেট আগে তারে বুঝাই দিবে যে আপনি কিন্তু দোষ স্বীকার করতে বাধ্য না, আর যদি দোষ স্বীকার করেন তাহলে এটা কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে বা হবে। তারপরে সবকিছু বোঝার পরেও যদি সে দোষ স্বীকার করে তাহলেই ম্যাজিস্ট্রেট কি করবে, রেকর্ড করবে। এবং তিনি যদি স্বীকারোক্তি করে তাহলে উহা তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হতে পারে। তো তাহলে একটা জিনিস আমি আপনাদের ভাবছিলাম একটু শর্টকাটে বলছি, সেটা হলো যে কনফেশন, নিজের দোষ নিজে স্বীকার করলে সেটা হলো কনফেশন। আর মামলা সম্পর্কে যা কিছু আছে সেটা নিজের দোষ হোক অন্যের দোষ হোক, মামলা সম্পর্কে কোনো কিছু বললেই সেটারে বলে অ্যাডমিশন। বুঝতে পারছেন? ধরেন আমি যদি বলি, এভাবে চিন্তা করেন, আমি বললাম যে তানভীর অমুকরে হত্যা করছে, তাহলে এটা হচ্ছে অ্যাডমিশন বা স্টেটমেন্ট, স্বীকৃতি। আর আমি যদি বলি যে আমি অমুককে হত্যা করছি, প্রথমত এটা অ্যাডমিশন, পরবর্তীতে এটা হচ্ছে কনফেশন। বুঝছেন? তাহলে মামলা সম্পর্কে যে কোনো কথাকেই কি বলে, অ্যাডমিশন। আর যখন অ্যাডমিশনটা কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করবে তখন সেটা হয়ে যাবে কি, কনফেশন। বুঝতে পারছেন? তো আমরা একটু চলে আসি যে যে সকল ব্যক্তি দোষ স্বীকার রেকর্ড করতে পারে, এটা এখান থেকে প্রশ্ন আসবে যে 164 ধারায় দোষ স্বীকার কে কে রেকর্ড করতে পারে। 164 ধারায় দোষ স্বীকার রেকর্ড করতে পারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, পাইছেন, বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তার মানে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি বিশেষ ক্ষমতা দেওয়াও হয় তথাপিও তিনি দোষ স্বীকার রেকর্ড করতে পারবেন। রিমান্ডের মতো, রিমান্ডে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি ইয়া দেয়, বিশেষ ক্ষমতা দেয়, তাহলে কি পারবে না। আচ্ছা, একটা কথা একটু বলে রাখা ভালো, গতদিন বলা হয়নি, সেটা হলো যে ওই যে আমরা ওখানে পড়ছিলাম যে 191 190 ধারায় আমলে নিতে পারে কে কে, আমরা জানি মহানগর এলাকায় চিফ মেট্রোপলিটন, আর আদার দেন মেট্রোপলিটন এরিয়া হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট, মনে আছে? এবং 190 ধারায় আমলে নেয় 3টি উৎসের উপর ভিত্তি করে। নালিশি মামলা হলে 190 ক, পুলিশ রিপোর্ট হলে 190 খ, আর স্বপ্রণোদিত হয় আমলে নেয় 190 এখন ওই 190 গতে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো আদেশ দিতে পারবে না। অর্থাৎ তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সুমুটো কোনো মামলা কগনিজেন্স নিতে পারবে না। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পর্যন্ত পারবে, কিন্তু দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটে কি ক্ষমতা দিলে, বিশেষ ক্ষমতা দিলে, কিন্তু তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 190 গতে কোনো মামলা আমলে নিতে পারবে না। তো পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে স্বপ্রণোদিত হয়ে বা স্বেচ্ছায় কোন ধরনের ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারে না, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে আপনি মনে রাখবেন, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুসন্ধানের আদেশ যেমন দিতে পারে না, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিজের ইচ্ছায়, মানে ওনার কাছে কেউ নালিশ করলে কিন্তু পারে যদি বিশেষ ক্ষমতা দেয়, কিন্তু ওনারা বিশেষ ক্ষমতা দিলেও উনি সুমুটো আমলে নিতে পারে না। আচ্ছা, তো এখন আমরা চলে আসি যখন বিবৃতি বা দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারে, এটা কখন পারে এটা একটু পড়ি, তারপর আমরা নামাজের বিরতি যাই। ফৌজদারি কার্যবিধির 164 ধারার ম্যাজিস্ট্রেট যে কোনো বিবৃতি বা দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারে, আন্ডারলাইন করবেন, তদন্তের যে কোনো পর্যায়ে, তদন্তের কি যে কোনো পর্যায়ে, তদন্তের পর্বে কিন্তু পরে কিন্তু অনুসন্ধান বা বিচার শুরুর পূর্বে,
তাহলে আমার মনে রাখতে হবে 164 ধারায় যে দোষ স্বীকার এটা রেকর্ড করতে হবে কখন? অনুসন্ধান বা বিচার শুরুর পূর্বে, অনুসন্ধান বা বিচার শুরুর পূর্বে। এবং আমরা নামাজে যাই, আচ্ছা নামাজের বিরতি। তাহলে আমরা মনে রাখলাম যে 164 ধারায় দোষ স্বীকারও রেকর্ড করে, আবার বিবৃতি বা স্টেটমেন্টও রেকর্ড করে। কে কে পারে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বিশেষ ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কখন পারে? তদন্ত পর্যায়ে বা বিচার শুরুর পূর্বে, বিচার শুরুর পূর্বে। হ্যাঁ, কালকে যে টেস্ট করছিলাম ওটা শোনা হয়েছে। ফৌজদারি কার্যবিধির 364 ধারায় উল্লেখিত পদ্ধতিতে আন্ডারলাইন করবেন। 364 ধারায় উল্লেখিত পদ্ধতিতে দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ বা স্বাক্ষরিত হতে হবে। এটা বিবিআই। একটা বিষয় শুনেন, যে দোষ স্বীকার রেকর্ড করে 164 ধারায়, বাট এটা কিভাবে রেকর্ড করবে, কে কে স্বাক্ষর করবে, ভাষা কি হবে, এই বিধিবিধান আছে কত ধারায়? 364। আমরা যখন একেবারে শুরুর ক্লাসগুলোতে ছিলাম, আপনাদের মনে আছে কিনা যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়োগ দেয় 115 অনুচ্ছেদে, আর বিধিসমূহ অনুসরণ করে 133, মনে আছে? ঠিক একই ভাবে দোষ স্বীকার রেকর্ড করে 164 ধারায়, কিন্তু এই দোষ স্বীকারটা কিভাবে রেকর্ড করবে এই বিস্তারিত বিধিবিধান বলা আছে কোথায়? 364 ধারায়। বুঝতে পারছেন? তাহলে একটা হলো 164 আর একটা কি 364। তো এখানে একটু উপরে লিখে রাখেন যে 364 ধারার বিধান, 364 ধারার বিধান, 364 ধারার বিধান 164 ও 342 ধারার ক্ষেত্রে প্রযোজ্য। তিনশো 364 ধারার বিধান কত বলেন? 164 ও 342 ধারার ক্ষেত্রে প্রযোজ্য। কোর্টে যারা যান বা না যান, চার্জ গঠনের পরে সবার আগে হলো রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ, মানে যিনি মামলা করছেন তিনি তার সাক্ষীদের আনবে, আর তিনি সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবে, আর আসামি পক্ষের আইনজীবী তাদের কি করবে? জেরা করবে। যখন রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করা শেষ, তারপরের ধাপ হলো 342। কি বলেন? 342 হলো আদালত আসামির পরীক্ষা করে। আদালত এতদিন প্রশ্ন করছে, বলা বলি করছে দুই পক্ষের আইনজীবী, আদালত আসামিদের কোনো কিছু জিজ্ঞাসা করে না। এখন আদালত সরাসরি আসামিদের যে কোনো প্রশ্ন করতে পারে, যে তোমরা কি দোষ স্বীকার করো কিনা, বা সাফাই সাক্ষী দিবা কিনা, এই ধরনের প্রশ্ন করে 342। তাহলে এই 364 ধারার বিধান শুধু যে 164 ক্ষেত্রে প্রযোজ্য তা না, বরং কি 342 ক্ষেত্রেও প্রযোজ্য। তো তারপরের লাইনটা দেখেন, লিপিবদ্ধ বা রেকর্ডকৃত দোষ স্বীকারোক্তিটি অভিযুক্ত এবং আদালতের ম্যাজিস্ট্রেট বা জজ, বলতেন অভিযুক্ত এবং আদালতের ম্যাজিস্ট্রেট বা জজ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। তো দোষ স্বীকার 164 কে কে স্বাক্ষর করবে? অভিযুক্ত মানে আসামি যে দোষ স্বীকার করছে সে করবে, প্লাস কে? ম্যাজিস্ট্রেট বা জজ। এখন আমি আপনাদের একটু প্রশ্ন করি, যারা আগে ছিলেন তাদের মধ্যে কারো মনে আছে কিনা, আমরা যে একটু আগে বললাম যে 164 ধারায় দোষ স্বীকার রেকর্ড করতে পারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিশেষ ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ওই জায়গাতে জজ নাই। তাহলে এই জায়গা অভিযুক্ত ব্যক্তি ম্যাজিস্ট্রেট দুইজন করলো, মাইনে নিলাম, কিন্তু জজ বললো কেন? আমরা তো জানি এই যে স্বাক্ষর করবে এই বিধানটা আছে কতটা? 364-তে। 364-তে। এখন 364-তে 364 তো শুধু 164 ক্ষেত্রে প্রযোজ্য যে তা না, 342 ক্ষেত্রেও প্রযোজ্য। আর 342 যে আদালত প্রশ্ন করে আসামিরে যে তুমি কি দোষ স্বীকার করো কিনা, তখন আসামি যাই বলুক না কেন ওইটাই আবার আদালতও স্বাক্ষর করবে। এখন ওটা যদি ম্যাজিস্ট্রেট আদালত যায় তাহলে ম্যাজিস্ট্রেট, যদি দায়রা জজ হয় তাহলে কে? দায়রা জজ, প্লাস আসামি যা বলছে সেটাও স্বাক্ষর। এই জন্য এই জায়গা জজ বলছে, কিন্তু যদি শুধু 164 বলি তাহলে উত্তর হবে অভিযুক্ত আর ম্যাজিস্ট্রেট। আর যদি আমি 342 বলি তাহলে উত্তর হবে অভিযুক্ত ম্যাজিস্ট্রেট বা জজ, অভিযুক্ত ম্যাজিস্ট্রেট বা জজ। লিপিবদ্ধকৃত এমন বিবৃতি বা দোষ স্বীকারোক্তি যে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলাটি আন্ডারলাইন করবেন অনুসন্ধান বা বিচার হবে তার নিকট প্রেরণ করতে হবে। অর্থাৎ উনি তো 164 রেকর্ড করলো, করার পরে এটা কোথায় পাঠাবে? যে ম্যাজিস্ট্রেট এরা অনুসন্ধান বা বিচারে আছে তার কাছে পাঠায়
দিবে। তারপর লাইনটা ভিভিআই দেখেন, মামলা বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক উপরের লিখিত ম্যাজিস্ট্রেটগণ দোষ স্বীকারমূলক বক্তব্য রেকর্ড করতে পারে। অর্থাৎ মামলার বিচার করার এখতিয়ার থাকাটা জরুরি না। মনে রাখেন, আমি বলি, রিমান্ডের ক্ষেত্রে বিচার করার এখতিয়ার থাক বা না থাক রিমান্ড মঞ্জুর করতে পারে। 164 এর ক্ষেত্রে বিচার করার এখতিয়ার থাক বা না থাক 164 রেকর্ড করতে পারে। আমলে নেওয়ার ক্ষেত্রে বিচার করার এখতিয়ার থাক বা না থাক কি আমলে নিতে পারে। বুঝছেন? এখন একটু লিখে রাখেন, ভাষা ভাষা লেখেন, ভাষা মানে এই যে 164 রেকর্ড করবেন কোন ভাষায়, ভাষা দিয়ে ব্র্যাকেটে লেখেন 364 দ্বারা। ভাষা লিখে কোলন দিয়ে, কোলন মানে দুইটা পুটলি বিসর্গ, কোলন দিয়ে ব্র্যাকেটে লেখেন 364 ধারা। লিখছেন? স্টার দিয়ে নিচে লেখেন, স্টার দিয়ে লেখেন অভিযুক্তের ভাষা, অভিযুক্তের ভাষা, অভিযুক্তের ভাষা বা আদালতের ভাষা, বা ইংরেজি ভাষা। 164 রেকর্ড করবে কি কি ভাষায়? অভিযুক্তের ভাষা, আদালতের ভাষা বা ইংরেজি ভাষায়। এই ভাষার কথা কত ধারায় বলেছে? 364। স্বাক্ষরের কথা কত ধারায় বলছে? 364। জেনে রাখা ভালোতে চলে আসেন। ফৌজদারি কার্যবিধি 364 ধারায় উল্লেখিত পদ্ধতিতে দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ বা স্বাক্ষরিত হতে হবে। এটা আমরা জানি। লিপিবদ্ধকৃত বা রেকর্ডকৃত দোষ স্বীকারোক্তিটি অভিযুক্ত এবং আদালতের ম্যাজিস্ট্রেট বা জজ, এটা পড়লামই নাকি? আর এটা তো পড়তে আসি আমরা বিগত বছরের প্রশ্ন। বিগত বছরের প্রশ্ন প্রথমটা যদি দেখেন, ফৌজদারি কার্যবিধির 164 ধারা অনুসারে একজন আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার ক্ষমতা কার? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তানভীর আলম খান, জেলা ম্যাজিস্ট্রেট কোন পরিস্থিতিতে দোষ স্বীকার রেকর্ড করে? হুম, যে মামলা বদলি করা হয়, কোন মামলা বদলি করে? এই লুৎফর সাহেব, জেলা ম্যাজিস্ট্রেট কখন 164 রেকর্ড করে? পারে না? নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে। এক লোক মোটরসাইকেল স্টার্ট দিতে যায়, মোটরসাইকেলের যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডে পা দিয়ে গোতাচ্ছে আর কি, মানে স্টার্ট দিয়ে তো আলাদা একটা আছে, স্ট্যান্ডে গোতাচ্ছে। দুইজন আমার দূরের থেকে হাসতেছে। একজন আসতেছে যে হাসিস কেন? কারণ ওই যে দেখ ও কোন জায়গায় গুতাচ্ছে। তখন ও আসছে, দুইজনে আসছে। তারপর ওই আরেকজন যে যারে বললো যে আসতেছে, ও যাই বলতেছে যে আরে চাবি দিয়ে গুতো, চাবি দাও নাই কেন? ঠিক ঠিক আছে। তো এখন আপনি বললেন যে জেলা ম্যাজিস্ট্রেট পারে না, নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে। ভাই নির্বাহী ম্যাজিস্ট্রেটও পারেই না, জেলা ম্যাজিস্ট্রেটও পারে না, এগুলো পারে না। ওনাদের তো এই যে আমরা যারা পড়লাম একটু আগে, এর ভিতরে কি ওনরা আছে? না, এটা সহজ কথা। হ্যাঁ, সরকার বিচারিক ক্ষমতা দিতে পারে কত দ্বারাই? 190-তে বিচারিক ক্ষমতা দেয়। 91, 190-4 আমলে নেওয়ার ক্ষমতা দেয়। কিন্তু ওই জায়গা কি বলছে যে 164 রেকর্ড করার ক্ষমতা না। হ্যাঁ, আপনি যদি টেকনিক্যালি আপনার বক্তব্যে থাকতেই চান তাইলে বলতে পারেন যে 11 তারে তারে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে, তারপরে ইচ্ছা করলে সে দোষ স্বীকার রেকর্ড করতে পারে।
না। যাই হোক, আসেন আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। সেলফ প্র্যাকটিসের 2, 6, 7 নাম্বারটা দেখেন। 164 164 ধারায় দোষ স্বীকারমূলক বক্তব্য রেকর্ড করার জন্য অনুসরণীয় পদ্ধতি মান্য করা ম্যাজিস্ট্রেটের জন্য কি বাধ্যতা হলো। তারপরে 9 নাম্বার প্রশ্নটা একটু ভুল আছে এখানে, যদি একটু দেখি যে মানে শেষেরটা, আসামির জবানবন্দি কোন ভাষায়, আসামির জবানবন্দি কোন ভাষায় লিপিবদ্ধ করতে হবে। এ জায়গায় বলছে উত্তরে বলছে যে যে ভাষায় তার জবানবন্দি গৃহীত হয়েছে আর আদালতের ভাষায়। এই আদালতের ভাষার পাশে একটু মানে অবলিক দিয়ে লিখে রাখেন ইংরেজি ভাষায়, তাহলে উত্তর ঘ ঠিক আছে। আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায়, তাহলে উত্তর হবে যে ভাষায় তার জবানবন্দি গৃহীত হয়েছে এটা প্লাস আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায়। হ্যাঁ বা। তারপরে এই প্রশ্নের নিচেই লেখেন যে ধারা 165 যোগ 166, ধারা 165 যোগ 166, ধারা 165 যোগ 166 আয় কর্তৃক স্থান তল্লাশি। আয় কর্তৃক কোন স্থান তল্লাশি। আয় কর্তৃক কোন স্থান তল্লাশি, আয় অর্থ কি বলেন তো? ইনভেস্টিগেটিং অফিসার। আচ্ছা, পড়াশোনা হচ্ছে ঘুমের শব্দ। পড়াশোনা না ও পড়ার বই অবশ্যই দরকার পড়ে না, গল্পের বই পড়লে তো ইচ্ছা করে পড়তে পারে। আমি কিন্তু বউ না জাল না খুললে বসতে পারবেন না জায়গা, মশা পোকায় পরে ডেঙ্গু হবে না বা কাউন্সিল পরীক্ষা দেওয়া হবে না। আসেন আসেন আমরা চলে এসে পুলিশ ডায়েরি। আচ্ছা, যতটুকু বললাম, যদি বলেন যে আয়োগ কর্তৃক স্থান তল্লাশি মানে কি জানেন? আমরা এর আগে কোন স্থান তল্লাশি করে সার্চ ওয়ারেন্ট করছি না, যে 96, 98 আর কত 100 কি যে আপনার। আচ্ছা, তো তাহলে এখানে একটা বিষয় বুঝেন যে তদন্তকারী কর্মকর্তা যখন কোনো বিষয় তদন্ত করতেছে তখন ওনার মনে হচ্ছে যে এই অস্ত্রটা অমুকের ঘরে থাকতে পারে বা অমুক জায়গায় থাকতে পারে, তাহলে ওনার আর সার্চ ওয়ারেন্টের দরকার নাই। উনি বলবে যে আমি অমুক মামলার তদন্তকারী কর্মকর্তা, তদন্তের স্বার্থে আমি এই যে এটা তল্লাশি করতে চাই। বুঝছেন? তো এই ক্ষেত্রে যেটা মনে রাখবেন যে 165 এটা হলো নিজের এলাকায় তল্লাশি, মানে উত্তরা থানার পুলিশ অফিসার উত্তরার মধ্যে তল্লাশি করবে, এটা হলো 165। আর উত্তরা থানার পুলিশ অফিসার চলে গেছে পুরান ঢাকায়, তাহলে কোন বিধান অনুসরণ করবে? এটা হলো কত 166। মানে নিজ এলাকার মধ্যে হইলে 165, নিজ এলাকার বাইরে হলে 166। চলে আসি আমরা পুলিশ ডায়েরি। পুলিশ ডায়েরির নিচে একটু লিখে রাখেন কেস ডায়েরি। পুলিশ ডায়েরির নিচে লেখেন কেস ডায়েরি, সিডি, সিডি ডিভিডি কোথায়, মানে 172 হয়েছে। পুলিশ ডায়েরির নিচে কি লিখবেন? কেস ডায়েরি। বিমল সাহেব কোথায় আজকে? এই লুৎফর সাহেব, আপনার দলের আর 2 জন কো? হ্যাঁ,
এই তো আচ্ছা দেখেন ভাই, পুলিশ ডায়েরি হলো তদন্তকারী কর্মকর্তা যখন উনি কোনো মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত হয় তখন থেকে শুরু করে তদন্ত সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত তিনি যা যা করেন, কার কার জবানবন্দি, কার কার 161 নিছে, কার কার কোন কোন স্থান তল্লাশি করতে, কোন কোন জায়গা গেছে, এই সব কিছু বিস্তারিত লিপিবদ্ধ থাকে কোথায়? পুলিশ ডায়েরিতে। এই যে দেখেন যে ধারা কত 172 পুলিশ ডায়েরির অর্থ পুলিশ তদন্তের অগ্রগতি যে ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় সেটা পুলিশ ডায়েরি। ফৌজদারি কার্যবিধির 172 ধারায় পুলিশ ডায়েরি সম্পর্কে বিধান করা হয়েছে। পুলিশ ডায়েরি গোল দিবেন কেস ডায়েরি নামেও পরিচিত। পুলিশ ডায়েরির আর এক নাম কি? কেস ডায়েরি। এখন আমরা চলে আসি পুলিশ ডায়েরিতে যে সকল বিষয় লিপিবদ্ধ করতে হয়। দেখেন 172 এর 1 সাবসেকশন আমার মনে রাখার কোনোই প্রয়োজন নাই। ফৌজদারি কার্যবিধির 172 ধারায় বলা হয়েছে তদন্তকারী পুলিশ কর্মকর্তা কর্তৃক প্রতিদিন একটি ডায়েরিতে তার তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ করবে এবং কখন তিনি আন্ডারলাইন করেন খবর বা তথ্য পেয়েছিল, কখন তিনি খবর বা তথ্য কি পেয়েছিল, কখন তিনি তদন্ত শুরু এবং সমাপ্ত করলো, কোন কোন স্থান বা স্থান সমূহে তিনি পরিদর্শন করলো এবং তার তদন্তের মাধ্যমে তিনি কোন কোন ঘটনার সময় চিহ্নিত করলো, সেই বিষয়ে একটি বিবৃতি তিনি পুলিশ ডায়েরিতে লিপিবদ্ধ করবে। সহজ কথা বললে যে উনি তদন্তের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করেছে সব কিছু লিপিবদ্ধ থাকবে কোথায়? পুলিশ ডায়েরিতে। এখন একটু একটু মনে রাখেন, শুনেন বলে রাখি। বলেন তো, আমরা পড়ছি, আপনাদের মনে আছে কিনা যে 161 এর কপি আসামি দেখতে পারবে কিনা? ওই জায়গা কিন্তু বলছিলাম যে অভিযুক্ত যদি আদালতের কাছে অনুমতি চায় তাহলে আদালত কি দিতে পারে? অনুমতি দিতে পারে। তার মানে 161 এর কপি বাদী তো দেখতে পারে, আসামিও পারে। 164 এটার কপি বাদীও পারে দেখতে, আসামিও পারে। কিন্তু এই পুলিশ ডায়েরি এটা শুধু পুলিশই জানবে, আদালতই জানবে, আর কেউ দেখতে পারবে না। বুঝেন কিনা? তাহলে পুলিশ ডায়েরি আসামি দেখতে পারবে? প্রথম উত্তর হলো না। কখন পারবে একটু পরে আসতেছি। পুলিশ ডায়েরির ব্যবহার দেখেন, যে কোনো ফৌজদারি আদালত উক্ত আদালতে গোল দিবেন অনুসন্ধান বা বিচারাধীন কোনো মামলার পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে। মানে পুলিশ ডায়েরি দেখতে চাবে কে? আদালত। এই ডায়েরি গোল দিবেন সাক্ষ্য হিসেবে গ্রহণ না করে। মানে পুলিশ ডায়েরিকে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। সাক্ষ্য হিসেবে গ্রহণ না করে উক্ত মামলার গোল দিবেন অনুসন্ধান বা বিচারের, অনুসন্ধান বা কি বিচারের সহায়ক, অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসেবে আদালত ব্যবহার করতে পারে। তাহলে আরো একটা প্রশ্ন, যে পুলিশ ডায়েরি কি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে কিনা? না। পুলিশ ডায়েরি কি তাহলে কখন ব্যবহার করবে? কিসের সহায়ক হিসেবে? অনুসন্ধান বা বিচারের, অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসেবে ব্যবহার করতে পারবে। পুলিশ ডায়েরি কি আদালত দেখতে পারবে? পারবে। তারপরে দেখেন পুলিশ ডায়েরি পুলিশ তার আন্ডারলাইন করবেন স্মৃতি পুনর্জীবিত করার জন্য টু রিফ্রেশ হিজ মেমোরি ব্যবহার করতে পারে। স্মৃতি পুনর্জীবিত এর নিচে ছোট্ট করে লিখে রাখেন সাক্ষ্য আইনের 159 ধারা, সাক্ষ্য আইনের 159 ধারা। স্মৃতি পুনর্জীবিত মানে হলো, ধরেন একজন পুলিশ তার পুলিশ ডায়েরিতে কি লিখছিল 10 বছর পরে সে আদালতে সাক্ষ্য দিতে আসছে, এখন ওই মুহূর্তে তো তার মনে নাই, কারণ ও তো অসংখ্য মামলার তদন্ত করছে। তো তাহলে আদালতের কাছে তিনি অনুমতি চাইতে পারে যে ওনার আমার পুলিশ ডায়েরিটা একটু দেওয়া হোক, আমি আমার স্মৃতি পুনর্জীবিত করতে চাই। বা এমন পুলিশ কর্মকর্তার পরস্পর বিরোধী বক্তব্য নির্ধারণের উদ্দেশ্যে আদালত পুলিশ ডায়েরি ব্যবহার করতে পারে। এখন পুলিশ কর্মকর্তা তো তার স্মৃতি পুনর্জীবিত করলো, এখন উনি যখন ওইটা দেখে স্মৃতি পুনর্জীবিত করলো তখন আসামি পক্ষের আইনজীবী সুযোগ পেয়ে গেল যে ঠিক আছে তাহলে কি দেখছেন আমারও দেখান। উনি যদি স্মৃতি পুনর্জীবিত না করতো তাহলে আসামি পক্ষের আইনজীবী কোনোদিন এটা দেখার অধিকারী হতো না। কিন্তু যেহেতু উনি ওনার স্মৃতি পুনর্জীবিত করছে তাহলে আসামি পক্ষের আইনজীবী এটা দেখার অধিকারী এবং ওনারা জেরা করতে পারে। এবং জেরায় যদি দেখা যায় যে পুলিশ ডায়েরিতে এক কথায় লেখা আর জেরায় লেখা কি আর এক কথা, তখন ইনি এই পরস্পর বিরোধিতা প্রমাণ করতে পারে সাক্ষ্য আইনের 145 ধারায়। একটু আগে পড়ছি না যে 161 যা বলতে আর সাক্ষ্য দিতে এসে জেরায় বলছে কি আর এক কথা। জেরার সময় ব্যবহার করবে পরস্পর বিরোধিতা, সাক্ষ্য আইনের কত 145। ঠিক একই ভাবে যে
স্মৃতি পুনর্জীবিত করতে, কিন্তু পুলিশ ডায়েরিতে লেখা আছে আর এক জিনিস, তাহলে এটাও জেরার সময় পরস্পর বিরোধিতা দেখাইতে পারে। সাক্ষ্য আইনের 145, বুঝছেন? নট অনলি 145 প্লাস 161। যাই হোক, এটা মনে না রাখলেও সমস্যা নাই, একটু পড়ে দেখেন। পুলিশ ডায়েরি পুলিশ তার স্মৃতি পুনর্জীবিত করার জন্য টু রিফ্রেশ হিজ মেমোরি ব্যবহার করলে এমন পুলিশ কর্মকর্তার পরস্পর বিরোধী বক্তব্য নির্ধারণের উদ্দেশ্যে যদি আদালত পুলিশ ডায়েরি ব্যবহার করে, সেই ক্ষেত্রে সাক্ষ্য আইনের গোল দিবেন 161 ও 145 ধারায় বিধান প্রযোজ্য হবে। এই 161 কিন্তু ফৌজদারির না, এই 161 কিসের? সাক্ষ্য আইনে। অর্থাৎ এই ক্ষেত্রে আসামি পক্ষ পুলিশ ডায়েরি বিষয়ে পুলিশকে কি করতে পারবে? জেরা করতে পারবে। তো তাহলে পুলিশ ডায়েরি কি আসামি দেখতে পারবে? পারবে না। আসামি পক্ষের আইনজীবী কিছু ক্ষেত্রে দেখতে পারে, সেই ক্ষেত্রটা কি? যদি কি করে? স্মৃতি পুনর্জীবিত করে, নাকি? দেখেন, আমাদের এই মুহূর্তে রুমের বাইরে টেম্পারেচার আছে 20 ডিগ্রি, আর রুমের ভেতরে আছে 26 ডিগ্রি। মানে আমাদের কয়জনের কার্বন ডাই অক্সাইড? আচ্ছা দেখেন, জেনে রাখা ভালো, আসামি বা তার বৈধ প্রতিনিধি পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে বা দেখার অধিকারী হবে না। এটা ভিভিআই। আসামি বা তার বৈধ প্রতিনিধি পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে বা দেখার অধিকারী হবে না, কিন্তু 161 দেখতে পারবে, 164 কি দেখতে পারবে। তারপরে তাহলে তারপরটা যদি দেখেন, 165 66 পর্যন্ত কিন্তু আমরা গেছি, 67ও গেছি। 67 পড়ছিলাম অনেক আগে, মনে আছে কিনা? যে 24 ঘন্টার মধ্যে হাজির করবে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। এরপরে যদি আরো তার হেফাজতে রাখার দরকার হয় রিমান্ডের আবেদন করবে। এই রিমান্ড সম্পর্কে আলোচনা করছে কত ধারায়? 167(2) মনে আছে? আবার 167(5) আছে তদন্তের সময় 120 দিন। তাহলে 167 ধারাও আমাদের পড়া শেষ। তারপরে দেখেন, অধস্তন আন্ডারলাইন করবেন, পুলিশ কর্মকর্তা কোন অপরাধের তদন্তের ফলাফল বা প্রতিবেদন থানার গোল দিবেন ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিবে, ধারা 168। গোল দিয়ে 3টে স্টার দেন। যখন তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ বা তদন্তের ফলাফল তিনি থানার ওসি সাহেবরা জানাবেন। ওসি মানে কি? অফিসার ইনচার্জ অফ এ পুলিশ স্টেশন, ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিবে। কত ধারায়? 168। দেখেন আমরা একটু মিলাই, আসেন। ওই এফআইআর করলো 154, তদন্ত করবে এফআইআর এর ক্ষেত্রে 156, আর যদি আমলযোগ্য হয় জিডি করবে 155, প্রথম বা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট অনুমতি নিয়ে তদন্ত করবে 155(2). এরপরের ক্ষমতা 160 থেকে 173। সাক্ষীরা তলব করবে 160, কি আকারে? লিখিত আকারে। সাক্ষীর জবানবন্দি রেকর্ড করবে 161। 161 দ্বারা বিবৃতি কখন ব্যবহার করা যাবে যাবে না? 162। সাক্ষীরে ভয়ভীতি প্রলোভন দেওয়া যাবে না, 163। 164 পুলিশের ক্ষেত্রে প্রযোজ্য না। পুলিশ কোন স্থান তল্লাশি করতে পারে 165 আর কত? 166। পুলিশ রিমান্ড বা জুডিশিয়াল কাস্টডি বা তদন্তের সময় 167। তদন্তকারী কর্মকর্তা তদন্তের ফলাফল ওসি সাহেবরে জানাবে 100। বুঝছেন না? আচ্ছা দেখেন, বিগত বছরের প্রশ্ন দেখেন, একটি ফৌজদারি আদালত পুলিশ ডায়েরি তলব করতে পারে সাক্ষ্যের জন্য, তদন্তের জন্য, বিচারের জন্য। কিসের জন্য? বিচারের জন্য। অ্যাকচুয়ালি বিচারের সহায়ক হিসেবে। কি বলেন? বিচারের সহায়ক। আমাদের ছোট্ট একটু বিরতি, 3 মিনিটের বিরতি, তারপরে আবার পড়বো 7টা পর্যন্ত আমরা পড়বো, সমস্যা নাই। সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 1 আর 2। দেখেন 1 নম্বরে কি বলছে, যে ফৌজদারি কার্যবিধির ড্যাশ তদন্তের পর অপর্যাপ্ত সাক্ষ্যের জন্য পুলিশ মুক্তি দিতে পারে 169 ধারায়। এখানে থানা থেকে জামিন, বিশেষ করে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে, ভাইভাতে আসে বা প্রিলিতে আসে, জিজ্ঞাসা করতে পারে যে থানা থেকে পুলিশ জামিন দেয় কত ধারায়? 169 ধারায়। সো যদিও এখানে সরাসরি জামিন শব্দটা ব্যবহার করে নাই, এই জায়গায় ব্যবহার করছে কি শব্দ? মুক্তি বা রিলিজ। ঠিক আছে। 2 নাম্বার প্রশ্নটা পড়লে আরো ক্লিয়ার হবেন। দেখেন যে
ফৌজদারি কার্যবিধির 169 ধারায় তদন্তের পর অপর্যাপ্ত সাক্ষ্যের জন্য, আন্ডারলাইন করেন, অপর্যাপ্ত সাক্ষ্যের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তিকে কি দিতে পারে? বন্ড সম্পাদন করে কি দিতে পারে? মুক্তি দিতে পারে। অর্থাৎ বিষয়টা এমন না যে থানায় যখন কাউরে ধরে নিয়ে গেছে গ্রেফতার করে, তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে যে তারে গ্রেফতার করতে বটে বা তার বিরুদ্ধে তেমন কোনো সাক্ষ্য প্রমাণাদি নাই, তাহলে তারে জামিন দিতে পারে কত ধারায়? 169 ধারায়। এই যে দেখেন ব্যাখ্যা, তদন্ত চলাকালীন সময়ে এবং অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে থাকলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্ত কর্মকর্তা, এটা বলতেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা কে? তদন্ত কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপ্রতুল সাক্ষ্য পেলে, কি সাক্ষ্য পেলে? অপ্রতুল সাক্ষ্য পেলে অভিযুক্তকে মুক্তি দিতে পারে। ধারা কত? 169। তাহলে এখানে যা মনে রাখবেন যে থানা থেকে মুক্তি দেয় কত ধারায়? 169 ধারায়। কে কে দেয়? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা। কখন দেয়? তদন্ত শেষে, তদন্ত চলাকালীন সময় কি পেলে? অপ্রতুল সাক্ষ্য পেলে। বুঝছেন? তারপরে 3 নাম্বার প্রশ্নটা দেখেন, যে যদি সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত হয় তখন পুলিশ কর্মকর্তা মামলাটি ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাবে কত ধারায়? 170 ধারায়। যদি সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত হয় তখন পুলিশ কর্মকর্তা মামলাটি ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাবে 170 ধারায়। তাহলে আমরা কিন্তু ধারা অনুসারে মনে রাখবো। তারপরে যা মনে রাখবো সেটা একটু নিচে যে কোনো এক জায়গায় লেখেন। 171 ধারা, ধারা 171, ধারা 171 দিয়ে লেখেন, কোন ফরিয়াদি বা সাক্ষীকে পুলিশ অফিসারের সাথে যেতে, বাধ্য করা যাবে না, বাধ্য করা যাবে না, বা যেতে চাইলে বাধা দেওয়া যাবে না। বা যেতে চাইলে বাধা দেওয়া যাবে না। তাহলে যদি কোনো সংবাদদাতা বা ফরিয়াদি বা সাক্ষী তাদেরকে জোর করে তদন্তকারী কর্মকর্তা ওনার সাথে নিতে পারবে না, বা যদি তারা যেতে চায় উনি বাধা দিতে পারবে না, এই কথাটাই বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 171 ধারায়। 172 ধারা পড়ছি কিনা বলেন তো? 172 ধারা কিন্তু আমরা পড়ছি। 172 ধারায় কি আছে? পুলিশ ডায়েরি বা কেস ডায়েরি। আশরাফুল সাহেব 160 থেকে 172 পর্যন্ত টাইটেল গুলো বলেন তো। 160 থেকে 172 পর্যন্ত জোরে। সাক্ষীদের মানে আসামি বাদে তাকে সমন রাখবে, তলব করবে যে। 100 আর 161 বলছে হলো ওনাদের ই করবে, সাক্ষ্য নিবে স্যার। আর 162 বলছে হলো 62 বলছে যে 161 কখন ব্যবহার করা যাবে কখন যাবে না। তারপর হ্যাঁ, ম্যাজিস্ট্রেট কর্তৃক দোষ স্বীকার রেকর্ড। আচ্ছা, তারপর 165 যখন তল্লাশি করবে তাই টাকা হলো 165, শুধু 165। আর টাকা বাইরে হয় তাহলে কত? 66। তারপরে 167 আছে স্যার রিমান্ড। হ্যাঁ জি, জি, এরপর 168 হ্যাঁ 68 কি? তদন্তের ফলাফল জানাবে ওসিরে। জি, তারপরে 169 থানা থেকে জামিন, থানা থেকে জামিন। আর 70 মামলা পাঠানো
অভিযুক্ত যদি দোষী হয় তাহলে ওই ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে 170। ফরিয়াদিরে বা সাক্ষীরে যেতে বাধ্য করা যাবে না, বা যেতে চাইলে বাধা দেওয়া যাবে না 71। আর পুলিশ ডায়েরি কত 172। চলে আসেন 173 ধারা, আজকে শেষ ধারা, পুলিশ অফিসারের রিপোর্ট। তদন্ত করে পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের কাছে যে রিপোর্ট দেয় এটা বলে পুলিশ রিপোর্ট বা পুলিশ প্রতিবেদন। পুলিশ রিপোর্ট হচ্ছে দুই প্রকার, শুনেন, একটা হলো চার্জশিট আর একটা হলো ফাইনাল রিপোর্ট। চার্জশিট মানে হলো যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আয়ও তদন্ত করে দেখছে যে অমুক 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 আসলে এই অপরাধ করছে, তাই তাদেরকে বিচারের সুপারিশ করে, এটা বলে চার্জশিট। চার্জশিট ও পুলিশ প্রতিবেদন, বুঝছেন? আবার যদি অমুক 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 অপরাধ করে নাই, ওদের মামলার দায় হয়তো অব্যাহতি দেওয়া হোক, এটা হচ্ছে ফাইনাল রিপোর্ট। চার্জশিট হোক বা ফাইনাল রিপোর্ট হোক, দুইটারই বলে কি পুলিশ রিপোর্ট। ফৌজদারি কার্যবিধিতে আলাদা করে কিন্তু চার্জশিট শব্দটা ওখানে নাই, বুঝছেন? তাহলে চার্জশিট আছে কোথায়? পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে, পিআরবিতে, যেরকম এফআইআর 154 ধারায় কিন্তু নাই, এটা আছে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলের 243 প্রবিধিতে। ঠিক একই ভাবে চার্জশিট শব্দটাও ফৌজদারি কার্যবিধির 173 ধারায় নাই। তাহলে পুলিশ রিপোর্ট আমরা একটু যদি পড়ি, দেখেন যে ফৌজদারি কার্যবিধি 1898 এর 2টি ধারায় পুলিশ রিপোর্ট দাখিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রত্যেক মামলার ক্ষেত্রে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা, প্রত্যেক মামলার ক্ষেত্রে লেখছে না, প্রত্যেকের পরে উপরে লেখেন জিআর বা নন জিআর, জিআর বা নন জিআর। জিআর বা কি বলেন? নন জিআর। তাহলে প্রত্যেক জিআর বা নন জিআর মামলার ক্ষেত্রে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা 173 ধারার অধীন পুলিশ রিপোর্ট দাখিল করে। আর প্রত্যেক পরেরটাই নালিশি মামলা, নালিশি মামলার ইংরেজি কি? শেয়ার মামলা। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা 202 ধারার অধীন রিপোর্ট দাখিল করতে পারে। তাহলে মনে রাখবেন ভাই, পুলিশ রিপোর্ট যদি জিআর বা নন জিআর মামলা হয় 173, আর নালিশি মামলায় তদন্তকারী কর্মকর্তা রিপোর্ট দেয় কততে? 200। এখন একটা জিনিস খেয়াল করবেন যে জিআর বা নন জিআর ক্ষেত্রে 173 বিধান অনুসরণ করতে হবে, এটা বাধ্যতামূলক, কোনো উপায় নাই, এটা বাধ্যতামূলক প্রসেস। কিন্তু সিআর এর ক্ষেত্রে 202 আসতেও পারে, নাও পারে, কারণ সকল সিআর মামলায় তো তদন্তের আদেশ দেয় না, কোন কোন মামলা তো সরাসরি আমলে নাই, তাহলে তো ওই জায়গায় তদন্ত অনুসন্ধানের সুযোগ নাই। তাহলে আমরা চলে আসি পুলিশ অফিসার রিপোর্ট অর্থ। পুলিশ অফিসার মামলার তদন্ত শেষে যে রিপোর্ট দাখিল করে তা পুলিশ রিপোর্ট নামে পরিচিত। তদন্ত শেষ হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা আন্ডারলাইন করুন 173 ধারার অধীন তদন্ত প্রতিবেদন জমা দিবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বললেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তদন্ত রিপোর্ট অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে কত ধারায়? 173 ধারায়। কে পাঠাচ্ছে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারপরে যদি আসি যে ফৌজদারি কার্যবিধির 173 ধারার অধীন তদন্ত সম্পন্ন করার পর তদন্তকারী কর্মকর্তাকে একটি প্রতিবেদন দাখিল করতে হয়, যা পুলিশ প্রতিবেদন নামে পরিচিত। অর্থাৎ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আয়ও যে প্রতিবেদন দাখিল করে সেটাকে পুলিশ প্রতিবেদন বা পুলিশ রিপোর্ট বলা হয়। উক্ত তদন্ত প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, অব্যাহতির সুপারিশ করতে পারে। কিসের অব্যাহতির সুপারিশ? কখন করবে? যখন দেখবে যে অমুক 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 অপরাধ করে নাই, বা অভিযুক্তকে ফৌজদারিতে বিচারের জন্য সুপারিশ করতে পারে। বিচারের জন্য সুপারিশ করবে যখন দেখে অমুক 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 অপরাধ করছে। সো অব্যাহতির সুপারিশ করে এটা বলে ফাইনাল রিপোর্ট, আর বিচারের সুপারিশ করলে এটা বলে কি? চার্জশিট। যে ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে, আন্ডারলাইন করবেন, অপরাধের সংশ্লিষ্টতা কোনো প্রমাণ না পায় সেই ক্ষেত্রে অভিযুক্তকে অব্যাহতির সুপারিশ করে। কিন্তু যে ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতার প্রমাণ পায় সেই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে বিচারের জন্য সুপারিশ করে, নাকি? তারপরে দেখেন দা পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943-এ গোল দিবেন দুই ধরনের। কোথায় আছে?
সংক্ষেপে বলে পিআরবি। দুই ধরনের সুপারিশের মধ্যে পার্থক্য করা হয়েছে এবং এই সুপারিশ অনুসারে যে পুলিশ প্রতিবেদনে ফৌজদারিতে বিচারের জন্য সুপারিশ করা হয়েছে সেটাকে চার্জশিট বলে গণ্য হয়। দেখছেন, যেটা বিচারের সুপারিশ করেছে সেটাকে কি বলে? চার্জশিট। এবং যে পুলিশ প্রতিবেদনে অভিযুক্তকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে সেটাকে চূড়ান্ত প্রতিবেদন বলা হয়। চূড়ান্ত প্রতিবেদন বা চার্জশিট আন্ডারলাইন করবেন 173 ধারার অধীন পুলিশ প্রতিবেদন নামে কি বলেন পরিচিত। তাহলে সেটা চূড়ান্ত প্রতিবেদন হোক বা চার্জশিট হোক, ওইটার নাম কি? পুলিশ প্রতিবেদন। এখন তারপরে প্যারাটা একটু পড়ি, দেখেন। চূড়ান্ত প্রতিবেদন ও চার্জশিট আন্ডারলাইন করেন পৃথক পৃথক ভাবে দাখিল করা হয় না। ওই জায়গা পুলিশ রিপোর্টই দেয়, একটা লাগলে সেন্ট আপ আর একটা নট সেন্ট আপ। সেন্ট আপ হলো চার্জশিট, নন সেন্ট আপ মানে নট সেন্ট আপ মানে কি? ফাইনাল রিপোর্ট। দুইটা কলাম থেকে চার্জশিটের। মূলত তদন্ত শেষে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়। তদন্ত রিপোর্ট পুলিশকে কি সুপারিশ করেছে সেটার উপর ভিত্তি করে বলা হয় সেটা কি চূড়ান্ত প্রতিবেদন নাকি কি চার্জশিট। অ্যাকচুয়ালি ওই জায়গা কিন্তু বলা থাকে না উপরে যে এটা চার্জশিট নাকি এটা ফাইনাল রিপোর্ট, এটা পড়ে বুঝতে হয় যে এটা কি চার্জশিট নাকি ফাইনাল রিপোর্ট। আবার আংশিক চার্জশিট হইতে পারে, আবার আংশিক কি ফাইনাল রিপোর্টও হতে পারে। এমনকি একই পুলিশ প্রতিবেদনে কোনো অভিযুক্তকে আন্ডারলাইন করবেন অব্যাহতির সুপারিশ থাকতে পারে এবং অন্যদের বিচারের জন্য সুপারিশ থাকতে পারে। যে ক্ষেত্রে কোনো মামলায় একাধিক অভিযুক্ত ব্যক্তি থাকে, এটা আন্ডারলাইন করেন। একাধিক অভিযুক্ত ব্যক্তি মানে আসামি কয়জন? একের অধিক। সেক্ষেত্রে যার বা যাদের বিরুদ্ধে পুলিশ কোনো অপরাধের সংশ্লিষ্টতা প্রমাণ পায় না তাকে বা তাদেরকে অব্যাহতির সুপারিশ করতে পারে এবং অন্যান্যদের বিরুদ্ধে বিচারের সুপারিশ করতে পারে। এই ক্ষেত্রে যাদেরকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে তাদের ক্ষেত্রে আন্ডারলাইন করবেন উক্ত প্রতিবেদনটি চূড়ান্ত প্রতিবেদন হিসেবে ম্যাজিস্ট্রেট বিবেচনা করে এবং তাদেরকে অব্যাহতি দিতে পারে। মানে ইচ্ছা করলে অব্যাহতি দিতে পারে, বাট অব্যাহতি দিতে কিন্তু বাধ্য না। এবং যাদের বিরুদ্ধে বিচারের সুপারিশ করা হয়েছে তাদের ক্ষেত্রে উক্ত পুলিশ প্রতিবেদনটি চার্জশিট হিসেবে গণ্য হতে পারে। তাহলে বিস্তারিত যদি একটু বলেন দেখি বুঝতেন কিনা। এই লুৎফর সাহেব, চার্জশিট আর ফাইনাল রিপোর্ট কাকে বলে ভাই? কাউকে যদি বিচারের জন্য ই করে পাঠায় সেটা হলো চার্জশিট ফাইনাল। আর কেউ কাউকে যদি অব্যাহতির জন্য সুপারিশ করে সেটা হলো ফাইনাল। আচ্ছা, পুলিশ রিপোর্টের প্রকারভেদে আসেন। দেখেন পুলিশ রিপোর্টের প্রকারভেদ। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায় পুলিশ রিপোর্ট বা প্রতিবেদন প্রধানত দুই প্রকার: চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট, চার্জশিট বা চার্জশিটের বাংলা লেখেন অভিযোগপত্র, একটু লিখে রাখেন। চার্জশিটের বাংলা হচ্ছে অভিযোগপত্র। অভিযোগপত্র। দেখেন এই জায়গায় এই পেজের নিচে ছোট করে লেখা আছে ইনভেস্টিগেশন অফিসার। এটা কি হবে বলেন? কি হবে? ইনভেস্টিগেটিং অফিসার মিনস বা ইন শর্ট রেফার্ড অ্যাজ আইও হু কন্ডাক্টস দ্য ইনভেস্টিগেশন, মানে যিনি তদন্ত কার্যক্রম পরিচালনা করে তাকে তদন্তকারী কর্মকর্তা বলে। সো এখানে ইনভেস্টিগেশন রে গেটিং করে দেন, TIONS জায়গা TING, ওটা কেটে এন এর পর একটা জি লেখেন, তাহলে হয়ে যাচ্ছে। লাস্টে TION আছে না, ওই ওটা কেটে এন এর পরে একটা জি লেখেন। তো তারপরে আমরা চলে এসে দেখেন চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট। তদন্তকারী কর্মকর্তা অভিযোগের বা অপরাধ, দেখেন এই জায়গা খুঁটিনাটি সহকারে বিস্তারিত ভালোভাবে বুঝতে হবে। এমন অনেক জিনিস আছে যে আমরা লিখিত পরীক্ষার সময় জায়গা থেকে কাজে লাগবে। এমন অনেক জিনিস আছে যে আমরা লিখিত পরীক্ষার সময় যা পড়বো কিন্তু দেখা গেল সব টপিক আমরা লিখিত সময় পড়ি না, দুই একটা বাদ পড়ে, কিন্তু দেখা গেলো প্রশ্ন আসছে এমন জায়গা থেকে আমরা লিখিততে পড়ি নাই কিন্তু পড়ছিলাম কোথায়? প্রিলিতে। তো এই অভিজ্ঞতা ওই জায়গা হচ্ছে যে লিখিত পরীক্ষার সময় আপনার হচ্ছে যে একটা কথারে মাঝে মাঝে এমন হয়েছে যে আমার বাদে নাই কিন্তু হালকা ধারণা আছে, তাও ওই হালকা ধারণার উপরে জায়গা লিখে দিয়ে আসতে হবে আর কি। তো চূড়ান্ত প্রতিবেদন যদি দেখেন, তদন্তকারী কর্মকর্তা অভিযোগের বা অপরাধের সত্যতা খুঁজে না পেলে অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি করার সুপারিশ করে যে রিপোর্ট দেয় তাই হলো চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট। আর চার্জশিট যদি দেখেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে বা অভিযুক্ত ব্যক্তিকে অভিযুক্ত করে পুলিশ যে প্রতিবেদন দেয় তাই হলো কি চার্জশিট। তারপরে দেখেন কিন্তু এমন অনেক পুলিশ প্রতিবেদন থাকে যেটা আংশিক চূড়ান্ত বা আংশিক কি চার্জশিট প্রকৃতির হয়। মূলত দেখতে হবে পুলিশ প্রতিবেদনে কি সুপারিশ করা হয়েছে। তো পুলিশ রিপোর্ট দাখিল এবং ফলাফল এটা আমরা আজকে পড়বো না, এটা বিস্তারিত আমরা ইনশাল্লাহ শুক্রবারে পড়বো। শুক্রবারে 4:30 পড়া আছে।
কষ্ট করে চলে আইসেন। আর পরীক্ষার সিলেবাস কি বললাম, 106 থেকে আজকে পর্যন্ত যা পড়ছি এটার উপরে 40 মার্কের ক্লাস টেস্ট আগামী শুক্রবারে। যারা যারা এখনো ভর্তি হন নাই ভর্তি হয়ে যান, অনলাইন অফলাইন সবার ক্ষেত্রে প্রযোজ্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। যদি কোনো কিছু না বুঝে থাকেন এখনো প্রশ্ন করতে পারেন আজকের ক্লাস নিয়ে। পুলিশ মেমোরিটা কোন